শাহেদের সঙ্গে রিজেন্ট কাণ্ডে জড়িত এমডি সহ 4 জন, সব ধরনের অনিয়মেই ওয়ার্ড বয় বাবলু। উপনির্বাচনের ভোট কেন্দ্রে মাস্ক খুলে পরিচয় নিশ্চিত করতে হবে ভোটারকে, সিইসির নির্দেশনা। পাঁচ নদীর 6 পয়েন্টে পানি বিপদসীমার ওপরে, 24 ঘন্টায় 10 জেলায় বন্যার অবনতির আশঙ্কা। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ বলছিলাম শিরোনামগুলো, এবার বলবো পুরো খবর। শাহেদের রিজেন্ট কাণ্ডে জড়িত হাসপাতালটির এমডি মিজানুর রহমান, পিআরও তরিকুল ইসলাম শিবলি, শিবলির শালিকা তানিয়া নুসরাত ও ওয়ার্ড বয় বাবলু। আর এই বাবলুই 10 থেকে 38,000 টাকা নিয়ে সংগ্রহ করেছে করোনা নমুনা, দিয়েছে মন গড়া রিপোর্ট। শাহেদের মদদে চিকিৎসক কর্মীদের করেছে নির্যাতন, প্রমাণ মিলেছে মারধরেরও। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে মিলেছে এসব তথ্য। ডাক্তার ইমতিয়াজ কোথাও চাকরি না পেয়ে 23 এপ্রিল যোগ দেন উত্তরার রিজেন্ট হাসপাতালে। করোনার সময় নানা সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে চাকরি দিলেও পরে কথা রাখেনি কর্তৃপক্ষ। ইমতিয়াজের অভিযোগ, হাসপাতালটিতে করোনা চিকিৎসায় শুরু থেকেই ছিল না পর্যাপ্ত ব্যবস্থা। 2 মেডিকেল অফিসার ও একজন কনসালটেন্ট ডাক্তার দিয়েই চলতো কাজ। অনেক রোগীকে ধরেন সুস্থ হয়ে গেছে বা সুস্থ হওয়ার দিকে বা ওই রোগীটাকে ডিসচার্জ দেওয়া যায়, সেসব রোগীটাকে তারা মাঝে মাঝেই আর কি আটকিয়ে রাখতেন বা মানে তাদের করোনা নেগেটিভ রিপোর্ট আনার চেষ্টা করতেন না, মানে রোগীটাকে নিয়ে তারা ব্যবসা করার একটা চেষ্টা করতেন। হাসপাতালে ডাক্তারদের চেয়ে কদর বেশি ছিল স্টাফদের, এদের দিয়েই করানো হতো নানা অনিয়ম। ইমতিয়াজের অভিযোগ, ওয়ার্ড বয় বাবলু করোনার নমুনা সংগ্রহে রোগী ভেদে আদায় করত 10 থেকে 38,000 টাকা, দিত মন গড়া রিপোর্ট। শাহেদের মদদে রোগীদের পাশাপাশি ডাক্তারদের সঙ্গেও দুর্ব্যবহার করত এই বাবলু। পরে চাকরি ছাড়তে বাধ্য হন ইমতিয়াজ। ডাক্তারদের থেকে ওয়ার্ড বয়ের মূল্যটা অনেক বেশি। হ্যাঁ, তো ওয়ার্ড বয় একজন আছে বাবলু নামে, তো উনি হচ্ছেন যে ডাক্তার যে ডিউটি রুম, হ্যাঁ ডাক্তাররা যেই রুমে বসে ডিউটি করবে বা একটু রেস্ট নেবে, সেই রুমটা দখল করে রেখেছে। রিজেন্টের আরেক চিকিৎসক মাহিয়া সাধারণ চিকিৎসার কথা বলে অল্প বেতনে চাকরি দিয়ে বাধ্য করানো হয় করোনা চিকিৎসায়, দেয়া হয়নি কোনো সুযোগ সুবিধা। বাবলুর জন্য বাবলুর সাথে ওয়ার্ড বয়ের সাথে এমডি হচ্ছে যত কিছু আছে সব মিনার সাথে করে ওয়ার্ড বয় যে আপনার বাড়ি থেকে যে স্যাম্পল গুলো কালেক্ট করতো আর 30% মনে হয় একে দিত, কিছু টাকা একে ওয়ার্ড বয় দিত আর বাকিগুলো তো সারা রাখতো। রিজেন্টের এই 2 চিকিৎসক জানাচ্ছেন, করোনা পরীক্ষায় জালিয়াতি থেকে শুরু করে শাহেদের প্রায় সব কাজকর্মের পেছনে ছিলেন এমডি মিজানুর রহমান, জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম শিবলি, শিবলির শালিকা তানিয়া নুসরাত ও ওয়ার্ড বয় বাবলু। সাধারণ ওয়ার্ড বয় হলেও বাবলুর উঠা বসা ছিল এমডি ও চেয়ারম্যানের সঙ্গে। শুধু এই 2 চিকিৎসক নন, হাসপাতালের অন্যদের ওপরও খবরদারি করত বাবলু। মারধরও করেছেন অনেককে। রিজেন্ট হাসপাতালে অভিযানের পর থেকেই পলাতক সে। এদিকে র্যাব জানিয়েছে, শাহেদকে গ্রেপ্তারের খুব কাছাকাছি পৌঁছে গেছেন গোয়েন্দারা। রিজেন্ট কাণ্ডে শাহেদের পাশাপাশি তার সব সহযোগী আইনের আওতায় চলে আসবে। যে মামলাটি করেছে নিয়মিত মামলা হচ্ছে উত্তর পশ্চিম থানায়, ওই মামলাটি তদন্তভার র্যাব গ্রহণ করবে বলে আমরা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আমরা পুলিশ সদর দপ্তরের মাধ্যমে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করব। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যখন গোয়েন্দা আমাদের পাশাপাশি তদন্তকারী কর্মকর্তা আমরা নিয়োগ করব, তখন আশা করি আমরা বিস্তারিত জানতে পারব। রিজেন্টের অনিয়মের মামলায় 17 আসামির মধ্যে নেই এমডি মিজানুর রহমান, জনসংযোগ কর্মকর্তা শিবলির শালিকা তানিয়া নুসরাত ও ওয়ার্ড বয় বাবলুর নাম। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, এই যে ওয়ার্ড বয় বাবলুর কথা যে বলা হচ্ছে, এই বাবলুর কি খোঁজ এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা, আর অন্য যাদের নাম এসেছে তাদের অবস্থান নিয়ে পুলিশ কি বলছে? এখন পর্যন্ত শাহেদের যেই সবশেষ অবস্থান সেটি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী যারা তদন্তের কাজ করছেন তারা যেটি জানিয়েছেন যে তারা আসলে খুব কাছাকাছি চলে গিয়েছেন, অর্থাৎ তার যে অবস্থান সম্ভাব্য যে জায়গাগুলো থাকতে পারে সেই জায়গাগুলোতে তারা আসলে মনিটরিং করছেন এবং সেই জায়গাগুলোতে সে আসতে পারে এমন ধারণা থেকেই কিন্তু তারা বলছেন যে খুব কাছাকাছি চলে গিয়েছে। কারণ যেহেতু সে এখন পর্যন্ত দেশে রয়েছেন এবং দেশে থাকলে সে আসলে কোন কোন জায়গাগুলো যেতে পারেন, কেন এবং সে সকল জায়গায় কি কাদের আশ্রয় নিতে পারেন এবং
এবং সে আসলে নিজেকে আত্মগোপনের জন্য কোন কোন জায়গাগুলো বেছে নিতে পারেন সেই জায়গাগুলোর তালিকা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আছে এবং তারা সেখানে নিয়মিত নজরদারি রাখছেন এবং বিশেষ করে যে জায়গাগুলো দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার কথা অবৈধভাবে সেই সীমান্ত পথগুলোতেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আছে। অর্থাৎ শাহেদের পক্ষে এই মুহূর্তে আসলে কতক্ষণ আত্মগোপনে থাকতে পারবেন সেটি আসলে দেখার বিষয়। আইনশৃঙ্খলা বাহিনীও সেরকমই বলছেন। আর শাহেদের যে সকল অনিয়ম, এই অনিয়মগুলো কিন্তু আসলে তিনি যে একাই হ্যান্ডেল করতেন তা কিন্তু নয়। তিনি আসলে সব কলকাঠি নাড়তেন এবং তার সেই কলকাঠিতে এখন পর্যন্ত যারাদের মামলায় নাম আছে এই 17 জনের বাইরেও আরও আজকে আমাদের তদন্ত আরও কয়েকজনের নাম বের হয়ে এসেছে এবং যারা আসলে সেখানে চাকরি করতেন, সেই হাসপাতালের ডাক্তার ছিলেন, তারা আসলে তাদের বিরুদ্ধে অভিযোগগুলো করছেন এবং এর প্রধান সবচেয়ে বেশি যে অভিযোগ সেটি হচ্ছে ওয়ার্ড বয় বাবলুর বিরুদ্ধে। এই বাবলুই আসলে সেখানে একজন ওয়ার্ড বয় হয়ে এমডি চেয়ারম্যানের সাথে এক টেবিলে বসে খাওয়া দাওয়া করা এবং আড্ডা দেওয়া এবং নানা রকম যে অনিয়ম হতো, মানুষকে ঠকিয়ে বা ভুয়া জালিয়াতি করে যেভাবে তারা অর্থ উপার্জনের ক্ষেত্রে এই বাবলু অনেক বড় ভূমিকা পালন করতে বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য এসেছে। এবং এটির শুরু হয়েছিল আসলে করোনার চিকিৎসা করার জন্য যখন তাদেরকে অনুমতি দেওয়া হয় এবং এরপরে এই বাবলু কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই সে বিভিন্ন জায়গায় গিয়ে নমুনা সংগ্রহ করেছে এবং সংগ্রহ করার কথা বলে এই যে বিভিন্ন ধরনের অ্যামাউন্টের টাকা মানুষের কাছ থেকে নিয়েছে এবং নিয়ে সময় মতো রিপোর্ট না দিতে পারা এবং একাধিকবার টাকা চাওয়া, এই ধরনের নানা ধরনের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এবং সে শুধু যে এই রোগীদের হয়রানি করেছে তা নয়, তার যেই ফুটেজটি আমাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই ফুটেজটি আমরা হাতে পেয়েছি, সেই ফুটেজেও কিন্তু দেখা যাচ্ছে যে তারই একজন সহকর্মীকে সে পিটাচ্ছে এবং এই যে কেন পিটাচ্ছে সেটিও আমরা অনুসন্ধান করার চেষ্টা করেছিলাম। এটির কারণ ছিল যারা সেখানে প্রত্যক্ষদর্শী ছিল তাদের মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি যে যাকে মারা হচ্ছে সে আরেকজন ওয়ার্ড বয় এবং সে অফিসে আসতে কিছুক্ষণ তার বিলম্ব হয়েছিল। অর্থাৎ এই নজরদারিতে কিন্তু আসলে একজন ওয়ার্ড বয়ের করার কথা নাই। সেখানে সেই ওয়ার্ড বয়ের অধীনে যারা যেই কর্মকর্তারা রয়েছেন, যাদের অধীনে ওয়ার্ড বয়রা থাকেন, তারা আসলে সেই বিষয়টি দেখবে। কিন্তু সেখানে বাবলুই সেটি নিয়ন্ত্রণ করেছেন এবং বাবলু তার এই দেরিতে আসার কারণে তাকে বেধড়ক মারপিট করেছেন, এরকম অভিযোগ বাবলুর বিরুদ্ধে অসংখ্য রয়েছেন। এবং এর চেয়েও বড় বিষয় যেগুলো রয়েছে, এমডির বিষয়ে অনেক ডাক্তার অভিযোগ করেছেন যে এমডি সবার সাথে বাজে ব্যবহার করতেন এবং যারাই তার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে সে দমিয়ে রাখার চেষ্টা করতো। এবং এমডির সাথে কথা বলে আমাদের আরেকজন চিকিৎসক, যেই মহিলা চিকিৎসক যার সাথে কথা বলেছি, সেও কিন্তু সেই এমডির কারণে তার চাকরি গিয়েছে। এমডির সাথে এমডির নানা অনিয়মের বিরুদ্ধে সে প্রতিবাদ করেছিল। তো সেগুলো আপনার প্রতিবেদনেই আমরা জানতে পেরেছি। মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও 30 জনের। এ নিয়ে মোট প্রাণহানি 2305। নতুন করে সংক্রমণের শিকার 2686 জন। এ নিয়ে দেশে মোট কোভিড রোগী 1,81,000-এর বেশি। স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছে এসব তথ্য। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 11,193টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 2,686 জনের। সব মিলিয়ে দেশে চিহ্নিত করোনা রোগীর সংখ্যা এখন 1,81,129 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 24.00%। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 30 জনের। এর মধ্যে 25 জন পুরুষ ও 5 জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম বিভাগ 10 জন, রাজশাহী ও খুলনা বিভাগে 3 জন করে, বরিশাল বিভাগে 1 জন। দেশে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,628 জন। এ নিয়ে সারা দেশে মোট সুস্থ 88,034 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 48.60%। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা অসংক্রামক ব্যাধিতে ভুগছেন তারা তাদের ওষুধ নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন এবং আরও বেশি সতর্ক এবং সচেতন থাকবেন, কারণ তাদের জন্য করোনা ভাইরাসের ঝুঁকি বেশি। যারা ধূমপান করেন তাদের জন্য করোনা ভাইরাসের ঝুঁকি বেশি এবং ধূমপায়ীরা করোনায় আক্রান্ত হলে তাদের জন্য রোগ জটিল হওয়ার সম্ভাবনাও বেশি। কাজেই ধূমপান থেকে বিরত থাকুন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশে করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেলেও হাসপাতালের সাধারণ বেড খালি আছে 10,365টি। এছাড়া ঢাকায় 37টি ও চট্টগ্রামে 18টি আইসিইউ বেড খালি আছে। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এদিকে গত কদিনে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা কমেছে। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে তাদের সক্ষমতার কোনো ঘাটতি নেই, বরং পরীক্ষার ফি নির্ধারণে অপ্রয়োজনীয় পরীক্ষা কমা ও বন্যার কারণে নমুনা সংগ্রহ কম হচ্ছে। গত ২৬ জুন সর্বোচ্চ ১৮,৪৯৮টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সেদিন শনাক্ত হয়েছে ৩,৮৬৮ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৯১%। এদিকে ৮ই জুলাই ১৫,৬৭২ পরীক্ষায় শনাক্ত হয়েছে ৩,৪৮৯ জন, অর্থাৎ ২২.২৬% পজিটিভ। তুলনামূলক চিত্রে বোঝা যাচ্ছে এই সময়ে সংক্রমণের মাত্রা কমেনি, কিন্তু নমুনা পরীক্ষা কমেছে। ৭ই জুলাই পরীক্ষা হয়েছে ১৩,১৭৩, ৬ই জুলাই ১৪,২৪৫, ৫ই জুলাই ১৩,৯৯৮, ৪ঠা জুলাই ১৪,৭৭২, ৩রা জুলাই ১৪,৬৫০টি পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনার নমুনা পরীক্ষায় তাদের সক্ষমতার কোনো ঘাটতি নেই। নমুনা পরীক্ষা এখন কম হচ্ছে, তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের ছাড়পত্র দেওয়ার যে ক্রাইটেরিয়া আমরা ঠিক করে দিয়েছি, এখন সুস্থ হয়ে বাড়িতে ফেরার জন্য পরপর 2টি নমুনা পরীক্ষার প্রয়োজন হতো, সেটি লাগছে না। আমরা নমুনা পরীক্ষার জন্য ফি সংযুক্ত করায় অপ্রয়োজনীয় পরীক্ষার সংখ্যা কমেছে। আর যেটা হচ্ছে আমাদের বন্যা উপদ্রুত অঞ্চলগুলো থেকে আমাদের নমুনা সংগ্রহ কম, এখন পর্যাপ্ত কিট রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন অফিস, হাটবাজার, মার্কেট সব খুলে দেওয়া হয়েছে। এতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়াই স্বাভাবিক। এ পরিস্থিতিতে নমুনা পরীক্ষা কমে যাওয়া ঝুঁকিপূর্ণ। এই সময় যদি আমরা কোনো কারণে টেস্টের সংখ্যা কমিয়ে দেই, তাহলে এর পরিণাম কি হতে পারে? যে বেশ কিছু সংক্রমিত ব্যক্তি যাদেরকে আমরা শনাক্তকরণ করতে পারলাম না, তারা ভাববে যে আমরা তো ভালোই আছি, তাহলে তারা অন্যদের সাথে মেলামেশা করবে এবং অন্যদেরকেও সংক্রমিত করবে। এইভাবে উল্টো এখন যে ধারায় চলছি, তখন সংক্রমণের হারটা আরও অনেক বেড়ে যাবে। এই সময়ে করোনার পরীক্ষা বাড়ানোর জন্য দ্রুত র্যাপিড টেস্ট কিট ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা হাসপাতালে রোগী ভর্তিও কমেছে। সারা দেশে করোনা আক্রান্তদের জন্য সংরক্ষিত শয্যার বড় অংশই এখন ফাঁকা। বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালে সেবা পাওয়া নিয়ে আস্থাহীনতাই রোগী ভর্তি কমে যাওয়ার বড় কারণ। সারা দেশে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে সাধারণ শয্যা আছে ১৪,৯৪৫টি। এছাড়া ৩৯৪টি আইসিইউ শয্যা ছাড়াও ভেন্টিলেটর সুবিধা রয়েছে ৩৫৯টি। কিন্তু শুক্রবার সারা দেশে হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তি ছিল ৪,৩৬১ জন। আগের কয়েকদিনের চিত্রও ছিল অনেকটা একই রকম। মে ও জুন মাসে দেশে করোনা সংক্রমণ বাড়ার পর হাসপাতালে শয্যা জোগাড় করতে হিমশিম খেতে হয় অনেককে। তবে এখন ফাঁকাই থাকছে বেশিরভাগ হাসপাতালের শয্যা। বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা বাড়িতে থাকছেন, কারণ মৃদু মাঝারি উপসর্গ তাদের আসলে বাড়িতে কিন্তু ভালো চিকিৎসা হচ্ছে, তারা ফোনের মাধ্যমে টেলিমেডিসিন সেবাটা নিচ্ছে। আর যারা হবে যে সিভিয়ার জটিল আকার ধারণ করে তাদের ক্ষেত্রে হাসপাতালটা দরকার। এবং আমাদের নতুন গাইডলাইন অনুসারে যেটা বলা হয়েছে যে পরপর 3 দিন যদি কোনো জ্বর কাশি না থাকে ওষুধ ছাড়া, তাহলে তারা বাসা থাকতে পারবেন কোয়ারেন্টাইনে। সেই ক্ষেত্রে আমাদের হাসপাতাল চাপটা কিছুটা হলেও কমেছে। বিশেষজ্ঞরা বলছেন করোনায় যারা মারা যাচ্ছেন তাদের অনেককেই হাসপাতালে ভর্তির প্রয়োজন ছিল, কিন্তু হাসপাতালে চিকিৎসা না পাওয়ার আশঙ্কা ও আস্থাহীনতায় বাড়িতেই চিকিৎসা নেয়ার প্রবণতা তৈরি হয়েছে। উপসর্গ নিয়ে বাড়িতে মারা না গিয়ে এগুলিতে হাসপাতালে যাওয়া উচিত ছিল, কিন্তু তারা কিন্তু যায়নি। যে মানুষ আস্থা পাচ্ছে না যে হাসপাতালে গেলে যে সুযোগ সুবিধাগুলি তাদের পাওয়ার কথা সেইগুলি পাবে, একটা আস্থাহীনতা তাদের মধ্যে কাজ করতে। চিকিৎসকরা বলছেন করোনায় আক্রান্তদের বেশিরভাগেরই চিকিৎসা বাড়িতেই সম্ভব, তবে শ্বাসকষ্ট সহ জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হলো ডিজিটাল পশুর হাট। কোরবানির গরু কিনে এর উদ্বোধন করলেন 3 মন্ত্রী প্রতিমন্ত্রী। এখান থেকে পশু কিনতে কোনো হাসিল লাগবে না বলে জানিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। এদিকে করোনা সংক্রমণ এড়াতে এবার মূল শহরের বাইরে বসবে 6টি হাট। এরই মধ্যে শুরু হয়েছে ইজারা দেওয়ার প্রস্তুতি। করোনা সংক্রমণ এড়াতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে কোরবানির পশুর হাট না বসানোর সুপারিশ করে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। সে আলোকেই এবার হাট বসবে মূল শহরের বাইরে।
ডুমনি, কাওলা, সাইদনগর, বসিলা, ময়নারটেক ও উত্তরা 17 নম্বর সেক্টরে নতুন করে হাট ইজারা দিচ্ছে উত্তর সিটি। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হলো digitalhat.net। এর অধীনে থাকছে দারাজ, আজকের ডিল, সাদেক এগ্রোর মতো প্রতিষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্ম। আর এখান থেকে কোরবানির পশু কিনলে লাগবে না কোনো হাসিল। আপনারা অনলাইনের মধ্যে গরু কিনবেন, আমরা সকল ধরনের হাসিল মওকুফ করা হচ্ছে সেই অনলাইন ডিজিটাল হাটের মাধ্যমে যারা আপনারা গরুগুলো কিনবেন। আমরা অনুরোধ করব, আমাদের ঢাকার ভিতরে আপনারা জানেন যে গতবার আমরা 9টি জায়গাতে গরুর হাট আমরা দিয়েছিলাম। গতবার দেওয়া হয়েছিল তেজগাঁতে কোনো হাট বসবে না। গতবার দেওয়া ছিল উত্তরা 10, 11, 12 নম্বরে, ওখানেও কোনো হাট বসবে না। এই হাটের উদ্বোধন করে কোরবানির পশু কিনেছেন সরকারের 3 মন্ত্রী। বাণিজ্য মন্ত্রীর পশুর দাম 1 লাখ, স্থানীয় সরকার মন্ত্রীর 1,28,000 আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর কোরবানির পশুর দাম 80,000 টাকা। গরুর হাটের এবারের এই ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে আমরা নতুন মাত্রা যোগ হবে। ভবিষ্যতে যদি কোভিড প্যান্ডামিকের এইরকম প্রাদুর্ভাব নাও থাকে, তারপরও আমার মনে হয় আমরা যে কষ্ট করে মাঠে যাই, বাজারে যাই গরু কেনার জন্য, হাটে মাঠে, কিন্তু এটা আর করতে হবে না। ডিজিটাল মার্কেটিং এর যেটা ব্যবস্থা করেছে, সামনে কোরবানি, এখন ধর্মীয় বিধান মতে কোরবানি দিতে হবে, সেই বিবেচনায় এটা অত্যন্ত জরুরি। কিন্তু পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাও দরকার। প্রয়োজনের তাগিদেই এবারের ব্যবহার আরো বেশি বৃদ্ধি পাবে, কিন্তু অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে আস্তে আস্তে কিন্তু ফিজিক্যাল হয়তো হাটই কমে যাবে, ডিজিটাল হাটের কেনা বেচাই কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। শুধু গরু কেনা নয়, চাইলে কোরবানি করিয়ে বাসায় বসেই মাংস পাওয়ার সুবিধাও পাওয়া যাবে এই অনলাইন হাটে। সেক্ষেত্রে পশুর মূল দামের সঙ্গে দিতে হবে 23% চার্জ, আর ঢাকায় হোম ডেলিভারির খরচ 1,500 টাকা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতকে পাশে চাইলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ঢাকা চেম্বার আয়োজিত অনলাইন আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় ক্ষুদ্র উদ্যোক্তাদের চলমান সংকট উত্তরণে সরকারের সহায়তা চান ব্যবসায়ী নেতারা। করোনার কারণে বিপর্যস্ত আমদানি রপ্তানি সহ বিভিন্ন খাতের কার্যক্রম নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কর্মসংস্থানে। চাকরি হারাচ্ছেন হোটেল, রেস্তোরাঁ, পরিবহন শ্রমিক, রিকশা চালক, দিনমজুর সহ অপ্রাতিষ্ঠানিক খাতের অনেক কর্মী। মহামারীর ক্ষতি মোকাবিলায় এরই মধ্যে বেশ কয়েকটি প্রণোদনা ঘোষণা করেছে সরকার। দেশের অর্থনীতির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে অনলাইন আলোচনার আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। করোনার কারণে যোগান ও চাহিদার ভারসাম্যহীনতার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানান বক্তারা। এ সময় রপ্তানি খাতগুলোর উপর উৎসে কর 0.25% কমানোর পাশাপাশি ব্যাংক খাতের উপর নির্ভরতা কমিয়ে আনার পরামর্শ দেন তারা। অর্থনীতিতে কিন্তু there was nothing wrong in February, in January. Obviously improvement opportunity ছিল, কিন্তু এই যে collapsing demand and supply simultaneously very unprecedented, এটা কিন্তু একটা হেলথ ক্রাইসিসের জন্য সৃষ্টি হয়েছে এবং এই ক্রাইসিসটি কিন্তু এখনো বিদ্যমান। আমাদের যে জিডিপি এবং মার্কেট ক্যাপিটালাইজেশন রেশিও, সেটা বর্তমান পরিস্থিতি থেকে আরো অনেক উপরে হওয়া উচিত। আমাদের এখানে কিন্তু যথেষ্ট কাজ করতে হবে যাতে করে আমরা ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারি। করোনা পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমাদের যে অক্সিজেন প্রথম যেখানে পাচ্ছিল না, কান্নাকাটি করছিল, প্রচুর অক্সিজেন ইজ অ্যাভেলেবল, হাই ফ্লো অক্সিজেন ইজ অ্যাভেলেবল। মাননীয় প্রধানমন্ত্রী ব্ল্যাঙ্ক চেক দিয়েছেন আমাদের মাধ্যমে, ক্যাবিনেটে বলেছেন, ইকোনমিক কাউন্সিল মিটিং এ বলেছেন যে তোমরা যা চাও পাবা, কাম উইথ প্র্যাকটিক্যাল ইউজফুল ইমপ্লিমেন্টেবল প্রজেক্ট, যেটা জনগণের উপকার হবে। করোনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান DCCI নেতারা। এই সংকট থেকে উত্তরণে এসএমই উদ্যোক্তাদের বিভিন্ন নীতিগত সহায়তা দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোর ও বগুড়ার উপনির্বাচনে পরিচয় নিশ্চিতে মাস্ক খুলে ঢুকতে হবে ভোট কেন্দ্রে। তবে নির্বাচনী প্রচারে স্বাস্থ্যবিধি মেনে চলায় গুরুত্ব দিতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। পাশাপাশি করোনা ও বন্যার মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতায় ভোট করতে হচ্ছে বলেও আবারও জানান তিনি।
যশোর ৬ ও বগুড়া ১ আসনের উপনির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিতে নির্বাচন এলাকা সফর করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। ভোট সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। সকালে যশোরের কেশবপুর সফরকালে সিইসি জানান, কোনো ব্যক্তি বা দলকে সুবিধা দিতে নয়, সাংবিধানিক কারণে করোনা ও বন্যা পরিস্থিতির মধ্যেও উপনির্বাচনের সিদ্ধান্ত। প্রার্থীদের স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের স্বাস্থ্য সতর্কতা মেনে কেন্দ্রে আসার আহ্বানও জানান তিনি। স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে, প্রত্যেকে মাস্ক পরে, প্রত্যেক ভোটার মাস্ক পরে ভিতরে ঢোকেন। তবে মাস্কটা যখন ওখানকার পোলিং অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার মাস্ক খুলে তার চেহারা দেখার জন্য বলবে, সেটা সাময়িক সময়ের জন্য তার চেহারা দেখিয়ে নিতে হবে। এরপর বিকেলে বগুড়া সফর করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি দাবি করেন, করোনা ও বন্যা পরিস্থিতির কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও আইনি বাধ্যবাধকতায় ভোট পেছানোর কোনো সুযোগ নেই। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা যদি এটা পিছিয়ে দিতে পারতাম তাহলে সুবিধা হতো, ভালো হতো, কিন্তু কোনো সুযোগ নেই। একেবারেই শেষ সময় এসে দাঁড়িয়েছি। তো এটা তবুও এই সমস্ত চ্যালেঞ্জ, যারা এখানে নির্বাচন যারা পরিচালনার সাথে সম্পৃক্ত আছেন, তারা এই সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। 14 জুলাই যশোর 6 আসন এবং বগুড়া 1 আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বনানীতে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। এর আগে ঢাকায় তার 2টি জানাজা অনুষ্ঠিত হয়। বনানী মসজিদের সামনে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান সহকর্মী, সহযোদ্ধারা। এ সময় তারা বলেন, প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। শনিবার রাত 2টার দিকে ব্যাংকক থেকে সাহারা খাতুনের মরদেহ এসে পৌঁছায় ঢাকায়। মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার তেজকুনিপাড়ার বাসভবনে। প্রিয় নেতাকে শেষবার দেখার জন্য শনিবার ভোর থেকেই তেজকুনিপাড়ায় জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রবীণ এই রাজনীতিককে স্মরণ করে অনেকেই কান্নায় ভেঙে পড়েন এ সময়। আমাদের বাবা মার কাছ থেকেও এই ধরনের দায়িত্ববোধ পালন করেননি। উনি রাজনীতিতে প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা নারীর জন্যই উনি কথা বলতেন। সাহারাপা একটা রিক্সা ছিল, সেই রিক্সায় করে সাহারাপা ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে গিয়ে কর্মীদের খোঁজ করতেন, কর্মী তৈরি করতেন। তো এই মানুষ কি আর এখন পাওয়া যাবে? এরপর মণিপুরি পাড়ায় বাইতুস শরফ মসজিদে অনুষ্ঠিত হয় সাহারা খাতুনের প্রথম জানাজা। একজন তৃণমূল নেতাকর্মী কিভাবে উঠে আসতে পারে তার প্রমাণ তিনি রেখে গেছেন। তিনি সবাইকে আলিঙ্গন করে গেছেন, তার কোনো শত্রু নেই। আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে গেল। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানাজা। তিনি একজন সফল স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি নেতা, আমাদের প্রিয় নেত্রী ছিলেন। যেখানেই দেখতাম যে কেউ অসুবিধায় আছে সেখানেই তিনি হাজির হতেন। অত্যন্ত দক্ষতার সাথে এবং সততার সাথে জাতির পিতার হত্যাকারীদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলা উনি পরিচালনা করেছেন এবং ওনাদের দক্ষতার কারণেই জাতির পিতা হত্যাকারী সহ 15ই আগস্টে যারা নিহত হয়েছেন তাদের হত্যাকাণ্ডের বিচারের রায় আমরা পেয়েছিলাম। এ সময় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে তাদের সামরিক সচিবরা মরদেহে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। পরে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। দুপুর 12:15টায় সাহারা খাতুনকে চিরনিদ্রায় শায়িত করা হয় বনানী কবরস্থানে তার মায়ের কবরে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 5 নদীর 6 পয়েন্টে পানি বইছে বিপদসীমার ওপরে। আরও বেশ কিছু পয়েন্টে অবনতি হবে পরিস্থিতির। এদিকে পানি বাড়ছে ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা, পদ্মা ও এর সঙ্গে সংযুক্ত নদীগুলোর। এতে আগামী 24 ঘন্টায় সিলেট, সুনামগঞ্জ, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ 10 জেলায় রয়েছে বন্যার অবনতির শঙ্কা। সুরমা জাদুকাটার পানি 3টি পয়েন্টে বেড়ে এখন বিপদসীমার ওপরে। এতে নতুন করে প্লাবিত নিম্নাঞ্চল। বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জের উকিলপাড়া, কাজীর পয়েন্ট, মধ্যবাজার, মল্লিকপুর সহ বেশ কিছু এলাকা। এরই মধ্যে জেলার 400-রও বেশি গ্রামের 6 লাখের বেশি মানুষ পানিবন্দী। চুলা ফাঁক করার মতো মানুষের কোনো ক্ষমতা নাই। চৌকির উপরে মানুষের বসবাস করে 200-250 মন ধান আমার নষ্ট হইল কি।
পাহাড়ি ঢল টানা বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে তিস্তা, যমুনা, সুরমা সহ ব্রহ্মপুত্র। আগামী 24 ঘন্টার মধ্যে পরিস্থিতির অবনতি হতে পারে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, নাটোর, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায়। এই মুহূর্তে 5টি নদীতে 6টি পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এই বন্যা পরিস্থিতি, এই পানি বৃদ্ধিটি আগামী 17-18 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এবং এই বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে উত্তরাঞ্চল হয়ে দেশের মধ্যাঞ্চলের দিকে আস্তে আস্তে প্রভাব বিস্তার করবে। এই অবস্থায় টানা কয়েকদিন দেশের নানা জেলায় ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের উত্তর অঞ্চল এবং উত্তর অঞ্চলের বর্ডার এলাকা দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের এখন আমাদের 3টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় ঔষধ, খাদ্য সরবরাহ সহ আশ্রয় কেন্দ্র তৈরি রাখার কথা জানিয়েছে মন্ত্রণালয়। 23টি জেলায় 8,200 মেট্রিক টন চাল দিয়েছি, 2,22,22,50,000 টাকা দিয়েছি, 48,000 প্যাকেট শুকনো খাবার দিয়েছি, শিশু খাদ্যের জন্য 48 লক্ষ টাকা এবং গবাদি পশুর খাদ্য ক্রয়ের জন্য 48 লক্ষ টাকা দিয়েছি। এছাড়া এবারের বর্ষার মৌসুম অন্যবারের তুলনায় দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কাও করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চেঙ্গি নদীর ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায় খাগড়াছড়ি-পানছড়ি সড়ক। ভরা বর্ষায় ভাঙন বাড়লেও নদী গর্ভে হারিয়ে যাবে কয়েকটি গ্রামও। বিচ্ছিন্ন হয়ে পড়বে পানছড়ি-খাগড়াছড়ি জেলা সদরের যোগাযোগ। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতি বছর বর্ষায় ভাঙছে চেঙ্গি নদীর বিভিন্ন অংশ। এবারও ভাঙন শুরু হতেই বিলীনের শঙ্কায় খাগড়াছড়ি-পানছড়ি সড়কের প্রায় 200 ফুট। সড়ক ভেঙে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হবে জেলা সদরের 2 ইউনিয়ন ও পানছড়ি উপজেলা। নদীগর্ভে চলে যেতে পারে গাছবান, উত্তর হেডম্যান পাড়া। এতে গৃহহীন হওয়ার শঙ্কায় শতাধিক পরিবার। স্থায়ী হিসেবে সুরক্ষা হয় সেজন্য সরকারের কাছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন আমরা জানাচ্ছি। সরকার যদি একটা বাস্তবসম্মত পদক্ষেপ না নেয় তাহলে অতি শীঘ্রই খাগড়াছড়ি এবং পানছড়ির সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাঙন রোধে অস্থায়ী কিছু ব্যবস্থা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। তবে নদীর ভাঙন রোধে নদী শাসন প্রয়োজন বলে মনে করেন তারা। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের সাথে আমরা যোগাযোগ করেছি। তারা বলেছে আমাদেরকে ইতিমধ্যে তারা একটি প্রকল্প প্রস্তুত করেছে এবং এই প্রকল্প যখন বাস্তবায়ন হবে তখন স্থায়ী রক্ষাকর্ম কাজ তারা করবে। সড়ক ও নদী তীরের গ্রাম রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অতি দ্রুত আমরা কাজটা জরুরি সম্পূর্ণ করতে পারি ফার্দার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিবারণের জন্য। তার জন্য আমরা আমাদের প্রস্তাবনা প্রেরণ করে দিয়েছি। 2-1 দিনের ভিতরে হয়তো আমরা এমার্জেন্সি কাজে প্রস্তাবনার অনুমোদন পেতে পারি। সড়ক রক্ষায় দ্রুত ব্যবস্থা না নিলে প্রায় লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে মূল শহর থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার খেলার খবর, তবে তার আগে জানাবো শিরোনামগুলো। খেলা না থাকায় ক্রিকেটারদের মানসিক অবস্থা নিয়ে শঙ্কা, ভার্চুয়াল ক্লাসের চিন্তা বিসিবির। আগস্টে ঢাকার বাইরে ফুটবল দলের ক্যাম্প, ইউএফার লাইসেন্সে নতুন উদ্যমে জেমিডে। মাঠে ক্রিকেট না থাকায় অবসাদ পেয়ে বসতে পারে ক্রিকেটারদের মনে। সেজন্য মনোবিদ আলী খানের সাথে সিনিয়র ক্রিকেটার, অনূর্ধ্ব 19 ও নারী ক্রিকেটারদের ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করেছে বিসিবি। এদিকে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে এইচপি দলের কার্যক্রম শুরু করতে চায় বোর্ড। মাঠে ফিরতে ক্রিকেটারদের মতো তৎপর বিসিবিও, কিন্তু করোনার প্রকোপ সুযোগ দিচ্ছে কই। প্ল্যান এ থেকে সরে এবার প্ল্যান বিতে মন দিয়েছে ক্রিকেট বোর্ড। পরিস্থিতির উন্নতি হলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে হোম অফ ক্রিকেটে দেখা যাবে ক্রিকেটারদের। তার আগে ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব পাচ্ছে বিসিবির পরিকল্পনায়। আরেকবার মনোবিদ আলী খানের শরণাপন্ন হয়েছে বিসিবি।
প্লেয়ারদেরকে নিয়ে আলাপ আলোচনা করেছি। আন্ডার-19-এর প্লেয়ারদের, মহিলা ক্রিকেটাররা আছেন এবং যারা সিনিয়র ক্রিকেটার আছেন, ওরা যদি আপনার সাইকিস্টের সাথে যদি কথা বলতে চায়, আমরা এর আগেও একজন বাঙালি সাইকিস্ট আছেন, ওনার আলী খান, তো ওনার সাথে আমরা আলাপ করছি যে ওর সাথে জুমের মধ্যে ওরা যদি ক্লাস করতে চায় বা পরামর্শ করতে চায় ওরা করবে। জাতীয় দলের মতো এইচপি দলের কার্যক্রমও থমকে আছে, তবে দল গঠনের কাজে ভাটা পড়েনি। 26 জনের স্কোয়াড চূড়ান্ত। ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ালে সেখান থেকে সেরা পারফর্মারের সুযোগ থাকবে এইচপিতে। অগস্টের সেকেন্ড উইকে যদি খেলোয়াড়রা কন্ডিশনিং ক্যাম্পে নামতে পারে, 3 সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্পের পরে ইনশাল্লাহ আশা করি যে আমাদের ঘরোয়া ক্রিকেটে যেটা বন্ধ হয়ে গিয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, এটা দিয়ে আমরা শুরু করতে পারি। এশিয়া কাপের পর স্থগিতের শঙ্কায় টি-20 বিশ্বকাপ। এবছর আর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ নেই টাইগারদের, তাই ঘরোয়া ক্রিকেটটাই অগ্রাধিকার পাচ্ছে বিসিবির নীতি নির্ধারকদের কাছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়োজক দেশ অস্ট্রেলিয়ার গণমাধ্যম জানাচ্ছে যে কোনো সময় টি-20 বিশ্বকাপ স্থগিতের খবর আসবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে শেষবারের আলাপও সেরে নিয়েছে আইসিসি। এদিকে ড্রাফটের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফিক্সচারও হয়ে গেছে, আর উইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দল থেকে বাদ পড়ে খেপেছেন পেসার স্টুয়ার্ট ব্রড। এশিয়া কাপ স্থগিতের ধাক্কা এখনো দগদগে। এবার অংশগ্রহণকারী দেশ ও বিশ্বজুড়ে কোটি সমর্থকের অপেক্ষা টি-20 বিশ্বকাপের সিদ্ধান্ত জানার। স্থগিত হয়ে যাবে বিশ্বকাপ সেটা একরকম নিশ্চিতই। আয়োজক অস্ট্রেলিয়া অনেকবার জানিয়েছে সঠিক সময়ে আসর আয়োজন অসম্ভব। আইসিসি মেগা ইভেন্ট বলেই স্থগিতের ঘোষণা দিতে সময় নিচ্ছে। জুনে 2 বার ও জুলাইয়ে 1 বার প্রধান নির্বাহীদের আলোচনায় সিদ্ধান্ত আসেনি। শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে শেষবারের মতো কথা সেরেছে আইসিসি। যে কোনো সময় আসবে টি-20 বিশ্বকাপ স্থগিতের ঘোষণা। অস্ট্রেলিয়ার শীর্ষ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ও সিডনি মর্নিং হেরাল্ড বিশ্বকাপ হচ্ছে না বলে খবর ছেপেছে। এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে দুঃসংবাদের সময় ক্রিকেট ঠিকই ফিরছে মাঠে। চলছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ টেস্ট। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল এর ড্রাফটের পর দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। 1 মাস 2 দিনের আসরটি শুরু হবে 18 আগস্ট, ফাইনাল হবে 20 সেপ্টেম্বর। করোনা সতর্কতায় সবগুলো ম্যাচ হবে ত্রিনিদাদ ও টোবাগো ভেন্যুতে। বিদেশি ক্রিকেটাররা 2 সপ্তাহ আগে পৌঁছাবেন, থাকতে হবে কোয়ারেন্টিনে, মানা হবে সামাজিক দূরত্ব, খেলা হবে ফাঁকা গ্যালারিতে। ইংল্যান্ডে ক্রিকেট ফেরার স্বস্তি থাকলেও স্কোয়াড থেকে বাদ পড়ার পর ব্রডের ক্ষোভ আক্ষেপের প্রতিক্রিয়ায় অস্বস্তিতে ইসিবি। সবশেষ সাউথ আফ্রিকা সফরে সর্বোচ্চ উইকেট শিকার করেছিলেন। হঠাৎ করেই বাদ পড়ায় বিষয়টি মেনে নিতে পারছেন না। ব্রডের রাগকে সমর্থন জানিয়ে অ্যান্ডারসন বলছেন ওর প্যাশন ও কমিটমেন্টের প্রমাণ পাওয়া যায় এমন প্রতিক্রিয়াতে। আমাকে স্টোকস ডেকে যে ব্যাখ্যা দিয়েছে বাদ দেওয়ার যুক্তি আমার পছন্দ হয়নি। মানতে কষ্ট হচ্ছে আমি দলে নেই, এটা সত্যি কষ্টের, আক্ষেপের। ওর এমন প্রতিক্রিয়া স্বাভাবিক। ও দীর্ঘদিন ধরে সেরা পারফর্মার। ব্রডের কথাতেই স্পষ্ট যে ও ইংল্যান্ডকে আরো দিতে চায়, সেরা হয়ে থাকতে চায়। দলের সেরা পেসারকে না খেলানোর খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডকে। বাউন্সি উইকেটেও প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা লিড নিয়েছে 114 রানের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্টোবরের বিশ্বকাপ বাছাই ম্যাচকে সামনে রেখে আগস্টে ঢাকার বাইরের রিসোর্টে হবে ফুটবল দলের ক্যাম্প। আজ বাফুফে ভবনে খেলোয়াড়দের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছিলেন সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানে লিগ বাতিলের প্রেক্ষাপটে ফুটবলাররা তাদের আর্থিক সংকটের কথা তুলে ধরেন। মাঠের খেলা বন্ধ, অনিশ্চয়তায় ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য জাতীয় দলে ফুটবলারদের খোঁজ রাখছে বাফুফে, কিন্তু বাকিদের দুর্দশা কাটছে না। লিগ বাতিলে বেশিরভাগ ফুটবলার ক্লাব থেকে পাননি চুক্তি অনুযায়ী অর্থ। এইসব প্রশ্ন, সমস্যা আর তার সমাধানের লক্ষ্যে সভাপতির সাথে দেখা করতে বাফুফে ভবনে ফুটবলাররা। ফুটবলারদের সংকট নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় দলের কার্যক্রম নিয়েও পরিকল্পনা সাজিয়ে ফেলেছে বাফুফে। আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার বাইরে আইসোলেশন ক্যাম্প করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে একটি রিসোর্টে ক্যাম্প পরিচালনা করতে চায় বাফুফে। থাকবে পূর্ণাঙ্গ মেডিকেল টিম। পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা থাকছে। আমরা কাজ করছি, উই আর ওয়ার্কিং ভেরি হার্ড, যেন প্লেয়াররা ওদের লিগ পায় এবং ন্যাশনাল টিমের প্রিপারেশনও যেন হয়।
কোরবানি ঈদ ঠিক পরপরই, তো বলতে পারেন যে অগস্টের 2 বা 3 তারিখের দিকে আমরা একটা আইসোলেশন ক্যাম্প শুরু করতে যাচ্ছি। আইসোলেশন ক্যাম্পে আমাদের এখন স্ট্রংগেস্ট বিবেচনা আছে 2টা প্রাইভেট রিসর্ট ঢাকার ঠিক বাইরে, ঢাকা ময়মনসিংহ হাইওয়ের উপর। আমরা চাচ্ছি এরকম একটা রিসর্ট পুরাটাকে ভাড়া নিতে, যেন আমাদের খেলোয়াড় ওখানে থাকতে পারে, আমাদের কোচিং স্টাফ ওখানে থাকতে পারে, আমাদের মেডিকেল টিম ওখানে থাকতে পারে। বিশ্বকাপ বাছাই নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে ফুটবলাররাও। তবে আর্থিক সংকটে পড়া ফুটবলাররা চাইছেন দ্রুত এর সমাধানে এগিয়ে আসবে বাফুফে। সব প্লেয়ারদের রিপ্রেজেন্ট হিসাবে আমরা আমাদের অভিভাবককে জানিয়েছি এবং ক্লাবের সঙ্গে একটা সুন্দরভাবে কথা বলে, ক্লাবের সঙ্গে একটা সুন্দরভাবে সমাধান এসে এবং সরকারের সব কিছু নিয়ম মেনে চলে জানি আমাদের জন্য লিগটা জানি স্টার্ট করা হয়। যেহেতু আমাদের ক্লাবগুলো ডোনার বেসিস বা স্পন্সর দিয়ে চলে, সেই ক্ষেত্রে যে ক্লাবের অফিসিয়ালদের সাথে একটা সমঝোতা করে যে আমাদের টাকা পয়সার ব্যাপারটা আছে ওইটা একটা পার্সেন্টেজ কমিয়ে আমরা লিগটা শেষ করতে চেয়েছিলাম। আমাদের এই অনুরোধ ছিল, দাবি না। এর আগেও বেশ কবার বাফুফে সভাপতির সাথে আলোচনায় জাতীয় দল ও লিগ বাতিলের কারণে আর্থিক সংকটের কথা তুলে ধরেছিল ফুটবলাররা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে ইউএফা প্রো লাইসেন্স অর্জন করেছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি ডে। এর ফলে জাতীয় দলের কোচ হিসেবে ফিফার বেঁধে দেয়া শর্ত পূরণ করেছেন জেমি। নতুন স্বীকৃতিতে দারুণ উচ্ছ্বসিত ব্রিটিশ কোচ। এদিকে কোচের এই অর্জনে দেশের ফুটবল উপকৃত হবে বিশ্বাস বাফুফের। বছর দুয়েক আগে জাতীয় দলের কোচদের ক্ষেত্রে নতুন মানদণ্ড ঘোষণা করে ফিফা। কোচদের প্রো লাইসেন্স বাধ্যতামূলকের শর্ত জুড়ে দেয়া হয়। ইউএফার প্রো লাইসেন্স পেতে 2019 থেকে ব্যস্ত ছিলেন বাংলাদেশের হেড কোচ জেমি ডে। জাতীয় দলের কার্যক্রমের ফাঁকে ফাঁকে ইংল্যান্ডে লাইসেন্স কোর্সের সময় দিতেন। 2 বছরের পরিশ্রম শেষে সুখবর পেলেন জেমি। স্বীকৃতি পেয়েছেন ইউএফা প্রো লাইসেন্সের। সুখবরটা টুইটারে জানিয়েছেন ব্রিটিশ মাস্টারমাইন্ড। Yeah, I'm delighted to have passed the UEFA Pro license. It's been a challenging 2 years, one which I really enjoyed and met some really great people on the course, and got some really good knowledge from it to hopefully use with the Bangladesh national team. ফিফার নতুন নিয়মে 2021 সাল থেকে প্রো লাইসেন্স ছাড়া জাতীয় দলের কোচ হওয়ার সুযোগ নেই। তবে তার বেশ আগেই জেমি প্রো লাইসেন্স অর্জন করায় খুশি বাফুফে। তার প্রো লাইসেন্স অর্জন করাটা অফকোর্স উই বিলিভ, এটা তার জন্য যেমন ম্যাটার অফ প্রেস্টিজ এবং জয়, এটা আমাদের জন্য খুব আনন্দের একটা ব্যাপার। এবং আশা করি যে জেমি প্রো লাইসেন্স অর্জনের মাধ্যমে তার যে সে যে জিনিসগুলো অর্জন করেছে, জেনেছে, এই টোটাল জিনিসটা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভালোর জন্য, জাতীয় ফুটবল দলের ভালো ফলাফল অর্জনের জন্য সে তার এই বিষয়গুলোকে কাজে লাগাবে এবং আলটিমেটলি আমাদের বাংলাদেশের ফুটবল লাভবান হবে। কোচিং ক্যারিয়ারে নতুন স্বীকৃতি নিয়ে আগস্টের মাঝামাঝি ঢাকায় আসার কথা জেমির। তবে ক্যাম্প শুরুর দিনক্ষণের সাথে মিলিয়ে সপ্তাহখানেক আগেও জেমি আসতে পারে জানিয়েছে বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবর এই ছিল আমার কাছে। এবার অন্যান্য প্রসঙ্গ। বন্যপ্রাণীর সংস্পর্শে আসায় নতুন নতুন ভাইরাস সংক্রমিত হচ্ছে মানবদেহে, যা মরণ ব্যাধি রূপে দ্রুত সময়ে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। গবেষকরা বলছেন গত 25 বছরে করোনা, এইডস, এভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু সহ 35টি নতুন রোগের উৎস বিভিন্ন প্রাণী। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের মত, অনেকে বন থেকে পাচার হওয়া প্রাণী বাড়িতে পোষেন, এতেও বাড়ছে ঝুঁকি। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। রাজধানীর মালিবাগে ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়ে মালিককে 10 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানায়, কারখানার মালিক সিরাজগঞ্জ থেকে ঘি কিনে এনে শুধু প্যাকেট করে নিজেকে বাঘাবাড়ি ঘিয়ের প্রস্তুতকারক হিসেবে দাবি করে আসছিলেন। এভাবে তিনি ভোক্তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। এছাড়া মিথ্যা তথ্য দিয়ে এই ঘি তিনি বিদেশেও রপ্তানি করতেন। এতে বিদেশে দেশের সুনাম নষ্ট হচ্ছে বলেও দাবি র্যাবের। কারখানার কাগজপত্র ও ঘিয়ের পুষ্টিগুণ নিয়েও সঠিক তথ্য না থাকায় মালিক সমীর কুমার ঘোষকে জরিমানা করা হয়েছে বলে জানায় র্যাব। যদিও কারখানার মালিক দাবি করেন 30 বছর থেকে তিনি এভাবেই ব্যবসা করছেন। প্রস্তুতকারক না হলেও তিনি নিজের এলাকা থেকে আনতেন বলে কাগজে নিজেকে প্রস্তুতকারক দাবি করতেন বলেও জানান তিনি। তবে মোড়কে দেয়া ঘিতে নানা পুষ্টিগুণের প্রমাণ দেখাতে পারেননি তিনি। উৎপাদনকারী লেখাটা যে ভুল,
এটা আমার বোধগম্য না। আমার জানা নাই যে উৎপাদনকারী এবং সরবরাহকারী, তাহলে ওই সরবরাহকারী আমি এখন লিখে নেব যে সরবরাহকারী লিখলে যদি আমার অপরাধ না থাকে আর উৎপাদনকারী লিখলে যদি আমি অপরাধী হই, তাহলে আমি সরবরাহকারী লিখবো, তাতে তো আমার সমস্যা নেই। অস্ট্রেলিয়াতে উনি এক্সপোর্ট করেন ঘি, যেটা কোনো ল্যাব কোয়ালিটি বা এক্সপোর্ট লাইসেন্স ছাড়া উনি এটা কোনোভাবে করতে পারেন না। আমরা আরও খতিয়ে দেখছি, আমরা যদি আরও বড় ধরনের কোনো আমরা লুফলস পাই অবশ্যই আমরা সিলগালা করে দেব। রাজধানীর রেস্তোরাঁ, ক্যাফে চালু হলেও জমছে না বেচাকেনা। অনলাইনে বিক্রি হলেও ভাইরাস সংক্রমণের ঝুঁকির কারণে গ্রাহক উপস্থিতি হাতে গোনা। পুঁজি রক্ষায় সহযোগিতার পাশাপাশি সময় বৃদ্ধির দাবি রেস্তোরাঁ ব্যবসায়ীদের। করোনা ভাইরাসে প্রাদুর্ভাব রোধে সাধারণ ছুটির মাঝে বন্ধ হয়ে যায় হোটেল রেস্তোরাঁ। দীর্ঘদিন পর আবারও খুলতে শুরু করেছে এসব খাবারের দোকান। সীমিত পরিসরে চালু হলেও পাল্টে গেছে আগের চিত্র। নিয়মে এসেছে পরিবর্তন, মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। অনেকদিন বন্ধ থাকায় কমেছে কর্মী সংখ্যা। করোনা ভীতির কারণে ভিড় করছেন না পরিচিত ক্রেতারাও। সামাজিক দূরত্ব মানতে কমাতে হচ্ছে আসন সংখ্যা। আমার আগে এখানে ছিল মনে করেন 45 এমপ্লয়, সেখানে এখন আমার রেস্টুরেন্ট চালাচ্ছি হলো 13 জন এমপ্লয় দিয়ে। তো বেসিক্যালি আমাকে এই এমপ্লয়ীদেরকে লে অফ করা ছাড়া উপায় ছিল না। পরিচিত গেস্টে তাও ওরা আমাদেরকে অনেক কোশ্চেন করে, আসলে আমরা কতটা স্যানিটেশন বা হাইজিনিক মেনটেন করতেছি সেটা আমাদের জিজ্ঞাসা করে তারপরে আসে আর কি। নজর না দিলে সেক্টরটাকে আর ধরে রাখা যাবে না, কারণ সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে এবং সেই সাথে আমাদের কৃষিপণ্য প্লাস যে ফার্মিং যেই বিষয়গুলো আছে সেগুলোও এফেক্টেড হবে। রেস্তোরাঁ ব্যবসায়ীরা বলছেন এখনও বন্ধ রয়েছে 70 ভাগের বেশি দোকান। যেসব চালু রয়েছে তাদের বেশিরভাগ ঝুঁকছেন অনলাইনে খাবার বিক্রিতে। দোকান ভাড়া, কর্মীদের বেতনসহ নানা সংকট মেটাতে প্রয়োজন সরকার ঘোষিত ঋণ প্রাপ্তি সহজীকরণ। পাশাপাশি বিবেচনার দাবি প্রতিষ্ঠান খোলা রাখার সময় বৃদ্ধিতে। রানিং ক্যাপিটালটা এটা তড়িৎ আমরা এই কোরবানির আগেই যেন আমরা পাই। আর আমাদের শ্রমিকদের যে প্রণোদনা দেওয়ার কথা ছিল, অনুদান দেওয়ার কথা ছিল, অন্তত তাদেরকে 1 মাসের হলেও যদি দিতে পারে, তারপরে আমি মনে করব আমাদের এই সেক্টরে যে সমস্ত শ্রমিকরা আছে, প্রায় 9 লক্ষ শ্রমিক আছে, তারা মনে করবে যে এই আপৎকালীন বিপদে সরকার আমাদের পাশে ছিল। রেস্তোরাঁ মালিক সমিতির তথ্য মতে ছোট বড় মিলিয়ে রাজধানীতে হোটেল রেস্তোরাঁ রয়েছে প্রায় 60,000। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাস পর সীমিত পরিসরে চালু হয়েছে সাভারের চামড়া শিল্পনগরী। কোরবানির ঈদ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন ট্যানারি মালিকেরা। তবে বিপুল পরিমাণ চামড়া অবিকৃত থাকায় নতুন চামড়া কিভাবে কিনবেন সেই চিন্তায় তারা। আড়তদারদের বকেয়া পরিশোধ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। এদিকে কোরবানি চামড়া কিনতে ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা পরিস্থিতিতে মার্চে বন্ধ হয়ে যায় সাভারের চামড়া শিল্পনগরী। প্রায় 3 মাস পর সীমিত পরিসরে কাজ শুরু হলেও গতি পায়নি খুব একটা। তবে এরই মধ্যে কোরবানি ঈদ সামনে রেখে প্রস্তুতি নিতে হচ্ছে ট্যানারি মালিকদের। ট্যানারি মালিকেরা বলছেন 3 মাস রপ্তানি বন্ধ থাকায় বিপুল পরিমাণ চামড়ার স্তূপ জমে গেছে, যার মূল্য 1000 কোটি টাকারও বেশি। 1000 কোটি টাকার উপর এখন আপনার প্যাকিং অবস্থা আছে। সবকিছু মিলে আসলে ট্যানারি মালিকরা একটা মানে খুব কঠিন একটা অবস্থা আপনার পার করছে সময়। 2017 সাল থেকে এ পর্যন্ত ট্যানারি মালিকদের কাছে অন্তত 100 কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে কাঁচা চামড়া ব্যবসায়ী ও আড়তদারদের। ট্যানারি মালিকদের কাছ থেকে টাকা পরিশোধ পাই, তাহলে আবার 3-4 বছরের আগের মতোই কাঁচা চামড়া ইনশাল্লাহ প্রক্রিয়াজাত করে ট্যানারি মালিকদের কাছে পৌঁছানো যাবে। নচেত গত বছরের মতোই এর থেকে খারাপ অবস্থা হতে পারে। এদিকে কোরবানি ঈদে কাঁচা চামড়া কিনতে ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ঋণ দেওয়ার ক্ষেত্রে জামানত গ্রহণে নমনীয় হতেও পরামর্শ দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইরানে করোনা পরিস্থিতির অবনতি হলেও অর্থনীতি বাঁচাতে নতুন করে কড়াকড়ি আরোপ সম্ভব নয় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানে এ পর্যন্ত 2,55,000-এর বেশি করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 12,500-এর বেশি মানুষ। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে বেলজিয়াম ও ইংল্যান্ডে জনসমাগম স্থানে ফেস মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। একই নির্দেশনা জারি হয়েছে ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি, পর্তুগাল, পোল্যান্ড এবং যুক্তরাষ্ট্রে। করোনার ক্ষয়ক্ষতি পোষাতে $408 মিলিয়ন নতুন প্যাকেজ ঘোষণা দিয়েছে দুবাই। বিশ্বে 213 দেশ ও অঞ্চলে করোনার মৃত্যু 5,63,000 ছাড়িয়েছে, আক্রান্ত 1,26,00,000-এর বেশি মানুষ।
বন্যপ্রাণী সংস্পর্শে নতুন নতুন ভাইরাস ছড়াচ্ছে মানবদেহে, যা মরণ ব্যাধি রূপে দ্রুত সময়ে সংক্রমণ ঘটাচ্ছে গোটা দুনিয়ায়। প্রাণী গবেষকরা বলছেন, গত 25 বছরে করোনা, এইডস, এভিয়ান ফ্লু, সোয়াইন ফ্লু, সার্স সহ 35টি নতুন রোগের উৎস বিভিন্ন প্রাণী। বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বলছে, বন থেকে পাচার হওয়া প্রাণী অনেকে পোষেন, এতেও বেড়েছে ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকার করেছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে বন্যপ্রাণী থেকে। চীনের উহানের প্রাণী বাজার থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে গোটা বিশ্বে। এখন পর্যন্ত 1 কোটিরও বেশি মানুষের মধ্যে শনাক্ত হয়েছে করোনা। মারা গেছেন প্রায় 5.5 লাখ বিশ্ববাসী। প্রাণী গবেষকেরা বলছেন, 80-র দশকে বানর জাতীয় প্রাণী থেকে এইডসের সূচনা হয়েছিল। 2004 থেকে 2007 পর্যন্ত এভিয়ান ফ্লু ছড়িয়েছিল পাখি থেকে। শূকর থেকে ভাইরাস ছড়িয়ে 2009 সালে দেখা দিয়েছিল সোয়াইন ফ্লু। বাদুড় এবং গন্ধগোকুল থেকে ছড়ায় সার্চ ও নিপা নামের রোগ। আফ্রিকার ইবোলা রোগেরও সূচনা বাদুড় থেকে। আবার 2013 সালে শনাক্ত হওয়া নোরা ভাইরাস ছড়িয়েছিল পাখির মাধ্যমে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসির তথ্য বলছে, পৃথিবীর এখন পর্যন্ত সংক্রমণ ঘটানো প্রায় 1400 জীবাণুর 61% উৎসই প্রাণী। ঘটনাক্রমে এগুলো যদি আমাদের খুব বেশি কাছাকাছি চলে আসে অথবা খাবার হিসেবে আমরা যখন এদের গ্রহণ করি, তখন কিন্তু এগুলো আমাদের দেহে সংক্রমিত হওয়ার একটা সুযোগ পেয়ে যায়। এবং সেই সাথে এদের আবাসস্থল যদি আমরা ধ্বংস করি, তাহলেও কিন্তু বাধ্য হয়ে তারা আমাদের কাছে চলে আসে বা আমাদের গবাদি পশুর কাছে চলে আসে, যার ফলে সেখান থেকে কিন্তু সরাসরি বা আমাদের গবাদি পশুর মাধ্যমে আমাদের দেহে এই রোগ জীবাণুগুলো সংক্রমিত হতে পারে। যে সমস্ত ব্যবসায়ীরা এই সমস্ত বন্যপ্রাণীগুলি নিধন করে, তারা এইগুলোর মাংস, রক্ত, পিত্ত, বিভিন্ন অঙ্গ সংগ্রহ করে এবং এই সমস্ত ভাইরাস ওই প্রাণীগুলোকে আক্রমণ না করলেও পর্যায়ক্রমে মানুষের ভিতরে আক্রমণ করে এবং যার কারণে আজকে কোভিড-19 একটি মারাত্মক ধরনের ভাইরাস যা সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে তুলেছে। বন্যপ্রাণী কেনা বেচার সবচেয়ে বড় বাজার চীন ও মিয়ানমারে। সেখানে রয়েছে প্রাণীর অঙ্গ দিয়ে তৈরি খাবার, ওষুধ ও শৌখিন পণ্যের চাহিদা। এসব প্রাণী পাচার হয় দক্ষিণ এশিয়া থেকে। আবার অনেকে পোষার জন্যও পাচারকারীদের কাছ থেকে কেনেন বন্যপ্রাণী। পাচার বন্ধে বাংলাদেশ সহ সার্কভুক্ত 8 দেশ এক হয়েছে, গঠন করেছে কমিটি। যদি কোনো বর্ডারে কোনো একটা ইনফরমেশন আমি পেয়ে থাকি যে ইন্ডিয়া থেকে কোনো একটা বন্যপ্রাণী আমাদের এখানে ঢুকতেছে, আমি ইন্ডিয়ান যে ওখানে যে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো আছে, সেই ক্রাইম কন্ট্রোল ব্যুরোর তাদের সাথে আমাদের যোগাযোগ এই নাম্বার আছে বা এই যোগাযোগ সিস্টেমটা ডেভেলপ হচ্ছে, আমরা সাথে সাথে সেখানে ফোন করতে পারি যে প্লিজ আপনারা একটু দেখেন ওই জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। অথবা তারাও যদি দেখে যে বাংলাদেশ থেকে কোনো কিছু তাদের দেশের সম্ভাবনা আছে, তাহলে তারাও এই জায়গাটায় তারা ইন্টারভেনশন করতে পারে। এদিকে বন্যপ্রাণী নিধন চলতে থাকলে আরও মহামারী হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থার পরিবেশ কর্মসূচি এবং আন্তর্জাতিক প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, প্রাণী থেকে ছড়ানো রোগ অবহেলা করায় বছরে মারা যাচ্ছেন 20 লাখ মানুষ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।